আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। মামুন লক্ষ্য করলো দীর্ঘক্ষণ যাবৎ ক্যাম্পাসের গেটে একটা সাদা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। জামিল ওর বন্ধুদের সঙ্গে মসজিদ দৌয়ার জামাত গঠন করার বিষয়ে কথা বলছিল। দাওয়াতে তাবলীগের সফলতার জন্য মসজিদ দৌয়ার 5 কাজের গুরুত্ব অপরিসীম। জামিল অনেকদিন যাবৎ ওদের ক্যাম্পাসের মসজিদে এই মেহনত করে আসছে। বন্ধুরাও কিভাবে পড়াশোনার পাশাপাশি এই মোবারক মেহনতে শরিক হতে পারে এই বিষয়ে তাদের সঙ্গে কথা হচ্ছিল। মামুন জামিলকে বলল, দোস্ত, অনেকক্ষণ হলো একটা জিনিস লক্ষ্য করতেছি, তুই কথা বলতেছিস দেখে বিরক্ত করি নাই। জামিল কথা থামিয়ে বলল, কি জিনিস? একটা সাদা প্রাইভেট কার গেটের সামনে দাঁড়ানো, গাড়ির সামনে দাঁড়িয়ে বোরকা পরা একটা মেয়ে ইশারায় কাকে যেন ডাকছে, সম্ভবত আমাদের কাউকে যেতে বলছে। মামুনের কথায় জামিল পেছন ফিরে তাকালো। বিষয়টা ওরও নজর পড়ল। মেয়েটার হাতের ইশারা দেখে মনে হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে। মেয়েটা বারবার এদিক সেদিক তাকাচ্ছে, মনে হচ্ছে তাকে কেউ দেখে ফেলুক, এটা সে চাচ্ছে না। বোরকার নিকাবে মেয়ের চেহারা পুরোটা ঢাকা। জামিল বুঝতে পারছে না কে এই মেয়ে। রাস্তার পাশ দিয়ে যাওয়া একটা টুকাইকে এই মেয়ে কি যেন বলে জামিলদের কাছে পাঠালো। টুকাই পিচ্চিটা জামিলের কাছে এসে বলল, আপনার নাম কি জামিল? জামিল বলল, হুম, কেন, কি হয়েছে? ওই আফাই আপনার ডাহে, খুবই জরুরি হেরে বলে আপনার লগে কি কথা আছে। জামিল বুঝতে পারছে না অচেনা অচেনা এই মেয়ে ওর সঙ্গে কি এমন কথা বলতে চাচ্ছে। মামুন বলল, যা না, গিয়ে দেখে আই কি বলতে চাইতেছে। জুনায়েদ কি যেন ভেবে বলল, দোস্ত, যাইস না, কয়েকদিন আগেই মাত্র থানা পুলিশের ঝামেলায় পড়লি। এইটা আবার কোন ঝামেলা কে জানে, উনি মহিলা ছেলে ধরাও হইবার পারে, ওনার সামনে না যাওয়াই ভালো। জামিল বলল, সিরিয়াসলি বলছিস নাকি ফান করছিস? তোর তো আবার কোনটা ফান কোনটা সত্যি বোঝা মুশকিল। জুনাইদ থতমত খেয়ে বলল, ইয়া মানে ঠিক বুঝতে পারছি না ফান না সত্যি। এক কাজ করা যাক, চল সবাই মিলে গিয়ে দেখি মহিলা কি বলবার চাই। সবাইরে একসঙ্গে তো আর ছেলে ধরারা নিয়ে সুবিধা করতে পারবে না, তাই না? জামিল ওর বন্ধুদের নিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা বলল, আমি শুধু জামিল সাহেবের সঙ্গে কিছু কথা বলতে চাই, কথা কয়েকটা বলেই চলে যাব, প্লিজ আপনারা একটু দূরে গিয়ে দাঁড়ান। মেয়েটার কথা শুনে বন্ধুরা ওর দিকে তাকালো। ওদের কাছে বিষয়টা কেমন যেন সন্দেহের মনে হচ্ছে। এই মেয়ের ভাবভঙ্গি সুবিধার মনে হচ্ছে না। জুনায়েদ বলল, আমরা জামিলের বন্ধু, যা বলার আমাদের সামনেই বলুন। কি এমন কথা যে বন্ধুদের সামনে বলা যাবে না? মেয়েটা বলল, সবার সামনে বলার মতো হলে তো বলতামই ভাইয়া, এটা আমার একান্ত ব্যক্তিগত কথা, আপনাদের না শুনলেই ভালো হয়, পরে না হয় আপনার বন্ধুর কাছ থেকে শুনে নেবেন। জামিল বন্ধুদের বলল, তোরা একটু যা তো দোস্ত, দেখি উনি কি বলতে চাচ্ছেন। বন্ধুরা চলে যাওয়ার পরই মেয়েটা হাত জোর করে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনার সঙ্গে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আপনি ক্ষমা না করলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। জামিল মেয়েটার আচরণে কিছুটা অবাক হয়ে বলল, আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আমি তো আপনাকে চিনতেই পারছি না, কখনো কোথাও দেখেছি বা কথা হয়েছে বলেও মনে হচ্ছে না। ন্যায় অন্যায় তো পরের বিষয়, ঠিক আছে, পরিচয়টাই বরং আগে দিয়ে নিচ্ছি। আমার নাম মারিয়া, সবাই আমাকে টিভি মডেল হিসেবেই জানে। আপনি আমার নাম কখনো শুনেছেন কিনা জানি না। জামিল টেলিভিশন দেখা অনেক আগে ছেড়ে দিয়েছে, পত্রপত্রিকাও খুব বেশি একটা পড়া হয় না। বন্ধুদের কাছে হয়তো এই নামে কোনো মডেলের কথা শুনে থাকবে। বিষয়টা এই মুহূর্তে ওর স্পষ্ট মনেও পড়ছে না। ও বলল, এই নামটা আমার ঠিক মনে পড়ছে না। বুঝলাম আপনি মডেলিং করেন, কিন্তু একজন মডেল মেয়ের আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কি এমন বিষয় থাকতে পারে? মারিয়া দুঃখিত গলায় বলল, ক্ষমা চাওয়ার বিষয় আছে ভাই, আমাকে আপনার একজন বোন ভাবতে পারেন। আমি জানি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, রাত দিন লোকদেরকে দিনের পথে আহ্বান করেন, মানুষকে ভালো ভালো কথা বলেন। আপনার এই দিনই তৎপরতা কিছু লোক ভালোভাবে নিতে পারেনি, ওরা আপনাদের মতো মানুষের বিরুদ্ধে আমাকে ব্যবহার করছে। জামিল বলল, আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে আপনি আমার বিরুদ্ধে কাজ করলেন, আমি তো আপনাকে কখনো দেখিনি। না দেখলেও কথা হয়েছে, আপনার মনে আছে প্রায় আপনাকে কেউ একজন ফোন দিয়ে ডিস্টার্ব করতো, হুমকি দিত? হ্যাঁ, মনে আছে তো। আপনি সেই মেয়ে নাকি? জি ভাইয়া, আমি সে হতভাগানী। আমার উপর আপনার কর্মকাণ্ড ফলো করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হাসান ফারুককে আমি আপনার ঠিকানা দিয়েছিলাম, বলতে পারেন দিতে বাধ্য হয়েছিলাম। হাসান ফারুক বলেছিল আপনি নাকি তার মেয়ে জেরিনকে ডিস্টার্ব করেন, ধর্মের পথে চলতে উস্কানি দেন, এজন্য সে আপনাকে থানা পুলিশ করিয়েছে। জামিল অবাক হয়ে বলল, বলেন কি?
আমি কেন কাউকে উস্কানি দিতে যাব? জেরিনের সঙ্গে তো আমার কখনো ভালোভাবে কথাও হয়নি। ডিস্টার্ব করা তো পরের ব্যাপার। এই জন্যই তো আমার নিজেকে অপরাধী লাগছে। আমি বুঝতে পারিনি আপনার মতো মানুষকে ওদের চিনিয়ে দিতে কতটা অপরাধ করেছি। সবকিছুর মূলে আমি একজন বোন হিসেবে আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মারিয়ার কথা শুনে জামিল কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, ভুল তো মানুষই করে, ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আপনি ফোনে আমাকে হুমকি দিতেন কেন? আমাকে বলা হয়েছিল যারা দিনের মেহনত করে ওদেরকে হুমকি ধামকি দিয়ে এই কাজ থেকে নিরুৎসাহিত করতে। ভাইয়া, আমি ওদের হাতে একরকম জিম্মি হয়ে আছি। মডেলিং এর লোভ দেখিয়ে ওরা আমাকে ধর্মের বিরুদ্ধে ব্যবহার করছে। আমার বাবা একজন দিনদার মানুষ। আমি বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারছি না, ওরা আমাকে ফিরে যেতে দিচ্ছে না। আমি এসব ছেড়ে দিনের পথে চলতে চাই। আমার মনে হচ্ছে আপনি আমাকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারবেন। জামিল ইতস্তত গলে বলল, কাউকে দিনের পথে চলতে সহযোগিতা করা এ তো সওয়াবের কাজ। কিন্তু বোন, যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। বলুন। আমি আপনার সব কথা শুনবো ভাইয়া। আপনি যে সত্যি বলছেন এর প্রমাণ কি? এমনও তো হতে পারে আপনি আমাকে নতুন কোনো ঝামেলার ফাঁসাতে চাচ্ছেন, নতুন কোনো কৌশল ব্যবহার করছেন আমার বিরুদ্ধে। মারিয়া চুপ করে রইল। ও বুঝতে পারছে না কিভাবে জামিলকে বিশ্বাস করাবে। মনের খবর তো সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। ও লজ্জিত গলায় বলল, আসলে আমার কাছে এমন কোনো প্রমাণ নেই যে আপনাকে বিশ্বাস করাতে পারবো। তবে আপনি চাইলে আমার বাবার সঙ্গে ফোনে কথা বলে দেখতে পারেন, জানতে পারেন আমি কেমন ফ্যামিলির মেয়ে ছিলাম। মারিয়ার কথা শুনে জামিলের মনে হলো এ মেয়ে মিথ্যে বলছে না। হাসান ফারুককে এই নিয়ে তৃতীয়বার হসপিটালে ভর্তি করা হলো। সেই রাতে জেরিনের সঙ্গে কথা কাটাকাটি করতে গিয়ে তার ব্রেন স্ট্রোক করেছে। সেই সঙ্গে বুকের ব্যথাটাও অনেক বেড়ে গেছে। ডাক্তার বলেছে অবস্থা বেশি ভালো না। এখনো সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে না, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে কয়েকদিন। বাবার হঠাৎ অসুস্থতার জন্য জেরিন নিজেকে বেশ অপরাধী ভাবছে। সে রাতে বাবার সঙ্গে তর্ক করা অন্যায় হয়েছে। যেমনই হোক, নিজের জন্মদাতার সঙ্গে এভাবে তার অতীত নিয়ে তর্ক বিতর্ক করা ঠিক হয়নি। জেরিন হসপিটালে মেয়েদের নামাজের জায়গায় গিয়ে নফল নামাজ পড়ে অনেকক্ষণ সময় নিয়ে বাবার সুস্থতার জন্য দোয়া করলো। জেরিন অনেকদিন পর আজকে ক্যাম্পাসে এসেছে। ইদানিং বাড়ির বাইরে যেতে বেশি ইচ্ছে করে না। সারাক্ষণ ঘরের ভিতরে থেকে হাদিসের বই নিয়ে বসে থাকতে ইচ্ছে করে। ধর্মীয় বিষয়গুলো আরো বেশি বেশি না জানা পর্যন্ত কোনো কাজেই মন দিতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ওর মনে হয় এত এত পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে কি হবে? আখিরাতের কোনো কিছুই তো এখনো অর্জন করা হলো না। আজ একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে, তাই বাবার অসুস্থতার মধ্যে দিয়েও জেরিনকে ভার্সিটিতে আসতে হয়েছে। পরীক্ষা না থাকলে বাবাকে হসপিটালে রেখে ও কখনো ক্যাম্পাসে আসতো না। ক্যাম্পাসে আসার আরো একটা কারণ আছে, কোনো না কোনোভাবে জামিলকে দেখার একটা সুযোগ মিলে যায়। এই জিনিসটা জেরিন মিস করতে চায় না। ছেলেদের জন্য মেয়েদের দিকে তাকানো যেমন নিষিদ্ধ, তেমনই মেয়েদেরও উচিত ছেলেদের দিকে না তাকানো। দিনই বইপত্র পড়ে জেরিন এই বিষয়গুলো জানতে পেরেছে। তবুও জামিলকে দূর থেকে দেখে নেওয়ার একটা দুর্নিবার আকর্ষণ ওর মধ্যে কাজ করে। না তাকিয়ে পারেই না। তাকানোর পরে জেরিনের মধ্যে এক ধরনের চঞ্চলতা ও ভয় কাজ করে। ও দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয়। জামিল যদি ওকে তাকিয়ে থাকতে দেখে ফেলে তাহলেই সর্বনাশ। জামিল ভাববে, মেয়েটা এইভাবে হ্যাংলার মতো কেন তাকিয়ে আছে? ক্যাম্পাসের গেটের মুখে দাঁড়িয়ে থাকা সাদা গাড়িটি দেখে জেরিন বেশ অবাক হলো। এই গাড়িটি জেরিনের খুবই পরিচিত। গাড়িটি এর আগে ওদের বাড়ির সামনে কয়েকবার দেখেছে জেরিন। পেছন থেকে গাড়ির নম্বর প্লেট দেখে ও নিশ্চিত হলো এটা মারিয়ার গাড়ি। জেরিনের গাড়িটি কিছুটা সামনে আসতে ও আরো অবাক হলো। মারিয়া হাত জোর করে জামিলকে কি যেন বলছে। এই মেয়েকে জেরিন এমনিতে দু চোখে দেখতে পারে না। বড় চালিয়াত ধরনের মেয়ে। বাবার বয়সী লোকদেরকে এই মেয়ে ফুসলিয়ে ফাসলিয়ে বাবার বয়সী লোকদেরকে এই মেয়ে ফুসলিয়ে ফাসলিয়ে সম্পত্তি হাত করে নেয়, সম্পত্তি হাত করতে চায়। এই মেয়ের মনে সারাক্ষণ অসৎ চিন্তা কাজ করে। জেরিনের মাথা গরম হয়ে গেল। জামিলের কাছে এই চালিয়াত মেয়েটার কি এত প্রয়োজন? এই মেয়ের মতলব কি? এই মেয়েটা জামিলকেও ওর রূপের জালে ফাঁসাতে চাচ্ছে নাকি? না, আজকে এই মেয়েকে অপমান না করলে হচ্ছেই না। অপমান না করে এমনি এমনি ছেড়ে দিলে এই মেয়ে জামিলের মাথাটাও নষ্ট করে দেবে। জেরিন ওর গাড়ি থেকে নেমে সোজা মারিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। মারিয়া জেরিনকে দেখে হক চকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিল। জেরিন বেশ কঠিন গলায় বলল, এই যে আপনি এখানে কি চান? এই ভদ্রলোকের সঙ্গে আপনার কি দরকার? হ্যাঁ,
আপনি আবার কোন সর্বনাশ মতলব নিয়ে ওনার সামনে দাঁড়িয়েছেন শুনি? জেরিনের কথা শুনে জামিল বুঝতে পারলো এদের দুজনের মধ্যে আগে থেকে পরিচয় আছে, কিন্তু জেরিনের দুর্ব্যবহার কারণটা বোঝা যাচ্ছে না। সর্বনাশ মতলব, জেরিন এগুলো কেন বলছে? জামিল কিছু বলতে যাচ্ছিল, মারিয়া জামিলকে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া ওনাকে বলতে দিন। আমি এ পর্যন্ত যে অন্যায় করে এসেছি আমার চরম অপমানিত হওয়া উচিত, এগুলো আমার প্রাপ্য। জেরিন একই রকম কঠিন গলা বলল, আপনাকে অপমান করলে অপমানেরও লজ্জা হবে। আপনি কি না করেছেন? সম্পত্তির লোভে আপনি আমার বাবাকে পর্যন্ত ফাঁদে ফেলেছেন, আপনার তো নরকেও জায়গা হবে না। জেরিনের কথা শুনে জামিল বলল, আপনি এভাবে কেন বলছেন? স্বর্গ বা নরকে নেওয়ার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার হাতে। আমি কাউকে নরকে হওয়ার সার্টিফিকেট দিতে পারি না, এটা অন্যায়। মারিয়া মাথা নিচু করে ফেলেছে। ও চাচ্ছিল না জামিলের সামনে এতটা অপমানিত হোক, ওর চোখে পানি এসে যাচ্ছে। জেরিনও চুপ করে আছে। জামিলের কথা শুনে ওর মনে হচ্ছে মারিয়াকে এভাবে বলা ঠিক হয়নি, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেছে। মারিয়া চোখের পানি আড়াল করতেই মাথা নিচু করে শান্ত গলায় জেরিনকে বলল, জামিল সাহেবকে জেল খাটানোর অপরাধের শাস্তি দিতেই আপনার বাবার সম্পত্তি কেড়ে নিয়ে তাকে সর্বশান্ত করতে চেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম আমার সিদ্ধান্ত ভুল। অন্যায়ের শাস্তি অন্যায় দিয়ে দেওয়া যায় না, এটাও মারাত্মক অন্যায়। এই জন্যই আপনার বাবাকে দলিলপত্র নিয়ে গাজীপুর যেতে বলেও আমি যাইনি। আর আপনি যেটা ভাবছেন সেটা সত্যি না। আমি জামিল সাহেবকে ভাই বলে ডেকেছি, ওনার কোনো সর্বনাশ করতেও আমি আসিনি। কোনো বোন কি তার ভাইয়ের সর্বনাশ করতে পারে? এসেছি আমার পাপের প্রায়শ্চিত্তের একটা উপায় খুঁজে নিতে। জামিল বলল, জেরিন আপনি অযথাই ভুল বুঝলেন। মারিয়া ঠিকই বলেছেন, উনি মন্দ পথ থেকে ফিরে এসে ধর্মীয় জীবনের পথ খুঁজে পেতেই আমার কাছে সহযোগিতার জন্য এসেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। জেরিন মারিয়ার দিকে তাকিয়ে রইল। জামিল এবং মারিয়ার কথা শুনে ওর নিজের কাছে এখন লজ্জা লাগছে। না জেনে শুনে মারিয়াকে অপমানজনক কথা বলা চরম অন্যায় হয়েছে। এই মেয়ে জামিলকে ভাই বলে ডেকেছে, অথচ জেরিন এই মেয়ে সম্পর্কে কি না কি ভেবে বসে আছে। জেরিন লজ্জিত গলায় বলল, সরি, আমাকে মাফ করুন। আপনার সম্পর্কে ভুল ধারণা করা আমার ঠিক হয়নি। মারিয়া বলল, না, মাফ কেন চাইতে হবে? আমি কিছু মনে করিনি। প্রতিদিনই আমরা কত রকম ভুল করে ফেলি, এসব কি আর মনে রাখতে হয়? জামিল মারিয়ার কাছে দেবরাজ সম্পর্কে বিস্তারিত শুনল। শুনে বুঝতে পারল দেবরাজ ঘান্ডু জিনিস। সে সহজে মারিয়াকে ছেড়ে কথা বলার মতো লোক না। নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা করতে চেষ্টা করবে। ওর থাবা থেকে মারিয়াকে বাঁচাতে হলে প্রয়োজন আল্লাহর সাহায্য এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ। জামিল মারিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, বোন আপনি টেনশন করবেন না, আল্লাহর কাছে তওবা করে মুক্তির জন্য দোয়া করতে থাকুন, নিশ্চয়ই তিনি একটা পথ বের করে দেবেন। আমি দেখছি কি করা যায়। ক্লাসের সময় হয়ে গেছে। জামিল মারিয়ার ঠিকানা ও ফোন নম্বর নিয়ে ক্লাসে চলে গেল। একটা বিষয়ে জেরিনে খুব আনন্দ লাগছে, এ প্রথম জামিল ওর নাম ধরে ডেকেছে। জামিলের কণ্ঠে নিজের নাম শুনে এত আনন্দ লাগছে, ওর মনে হচ্ছে পৃথিবীর আর কোনো কিছু শোনাতে এত আনন্দ নেই। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আগামী পর্ব আরো দারুণ হতে যাচ্ছে। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।